প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। অনলাইন ভিত্তিক রেকর্ডিং ভিডিও ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইসমাইল হোসেন ভূঁইয়া। আমি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে পদার্থবিজ্ঞান বিভাগে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছি। শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো এবং স্বাস্থ্যবিধি মেনে বাসায় অবস্থান করছো। আজকে আমাদের ক্লাস হচ্ছে অধ্যায় 5 পদার্থের অবস্থা ও চাপের উপরে। আজকের ক্লাসটা মূলত রিভিশন ক্লাস, কারণ আমরা ইতিমধ্যে অধ্যায় 5-এর উপরে বিভিন্ন ভিডিও ক্লাস সম্পন্ন করেছি এবং চ্যাপ্টারটা শেষ করেছি। আজকে রিভিশন ক্লাসের মধ্যে আমরা আলোচনা করব জ্ঞানমূলক প্রশ্ন। তো রিভিশন ক্লাসটা শুরু করার আগে আমরা জ্ঞানমূলক প্রশ্ন কি কি আলোচনা করব সেটা একটু দেখে নিই। 1 নম্বর আছে চাপ কি, এর একক ও মাত্রা লিখো বা মাত্রা নিয়ে আলোচনা করা হবে। এরপরে 1 প্যাসকেল চাপ কি, ঘনত্ব কি, এর একক ও মাত্রা আমরা আলোচনা করব। আর্কিমিডিসের সূত্র, প্লবতা কাকে বলে। এরপরে প্যাসকেলের সূত্র, স্থিতিস্থাপকতা কি। তারপর আলোচনা করব 8 নম্বর 9 নম্বরে বিকৃতি কি, পীড়ন কি এবং এর একক। 10 নম্বরে হুকের সূত্র, 11 নম্বরে স্থিতিস্থাপক গুণাঙ্ক এবং সর্বশেষে প্লাজমা কি, এগুলো নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীরা চলো আমরা তাহলে জ্ঞানমূলক প্রশ্ন আলোচনা করা শুরু করি। শুরুতে আমরা চাপ কি, এর একক ও মাত্রা, 1 প্যাসকেল চাপ কি, ঘনত্ব কি, এর একক ও মাত্রা, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে এখন জ্ঞানমূলক প্রশ্ন আলোচনা শুরু করতেছি। শুরুতে আমরা 1, 2 এবং 3 নম্বর প্রশ্ন, এই 3টা প্রশ্ন আমরা একসাথে আলোচনা করব। তো শুরুতে আমরা আলোচনা করব প্রশ্ন নম্বর 1, চাপ কি এবং চাপের একক ও মাত্রা। তো আমরা এখন দেখি পড়ি, কোন বস্তুর প্রতি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। আবার বলছি, কোন বস্তুর প্রতি একক ক্ষেত্রফলের উপর, কোন একটা বস্তুর উপর যদি লম্বভাবে যদি কোনো একটা বল প্রয়োগ করা হয় তাহলে সেটাকে বলবো আমরা চাপ। চাপকে দেখো, অর্থাৎ কোন বস্তুর ক্ষেত্রফল যদি a হয় এবং ওই বস্তুর উপর প্রযুক্ত বল যদি f হয় তাহলে আমরা চাপ p = f/a লিখব। চাপকে p দ্বারা প্রকাশ করা হয়, মানে প্রেসার মানে চাপ = ফোর্স পার ইউনিট এরিয়া। ফোর্স বলতে বল বোঝায় আর এরিয়া বলতে আমরা ক্ষেত্রফলকে বুঝতেছি। এখন দেখো, চাপের একক হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার অথবা প্যাসকেল। চাপের একক হচ্ছে কি, নিউটন পার মিটার স্কয়ার অথবা প্যাসকেল। তাহলে আমরা কিভাবে করব দেখো, আমরা বলকে যদি আমরা বলের একক হচ্ছে নিউটন আর এরিয়া হচ্ছে মিটার স্কয়ার, তাহলে আমরা লিখতে পারি নিউটন পার মিটার স্কয়ার অথবা প্যাসকেল। প্যাসকেল লিখবে এই কারণে যে কি চাপ ধারণার প্রবর্তক হচ্ছেন বিজ্ঞানী প্যাসকেল, ও তার নাম অনুসারে আমরা চাপের একক প্যাসকেল লিখব। অথবা মাত্রা হচ্ছে, দেখো চাপের মাত্রা হচ্ছে ml ইনভার্স 1 t ইনভার্স 2। তাহলে আমরা এটা শিখলাম। এরপর প্রশ্ন নং 2 আছে, 1 প্যাসকেল চাপ বলতে কি বুঝো। 1 প্যাসকেল চাপ কি বা কাকে বলে। এখন আমরা দেখি, 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলের কোন বস্তুর উপর 1 নিউটন বল লম্বভাবে প্রয়োগ করলে যে চাপের উদ্ভব হয় তাকে 1 প্যাসকেল চাপ বলে। মানে চাপের সংজ্ঞাটাই, বাট শুধু লেখা আছে কি 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলের কোন বস্তুর উপর 1 নিউটন বল। আমরা যদি এখন দেখি, ধরো এখানে একটা জায়গা, এটা হচ্ছে 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলের, এটা 1, এটা 1, দৈর্ঘ্য 1, প্রস্থ 1, তাহলে হলো কত 1 মিটার স্কয়ার। তো 1 মিটার স্কয়ার কোন ক্ষেত্রফলের উপর যদি 1 নিউটন বল প্রয়োগ করা হয়, কত নিউটন, 1 নিউটন বল প্রয়োগ করা হয়, তাহলে তাকে কি বলবো আমরা 1 প্যাসকেল চাপ বলবো। এখন আমরা দেখি প্রশ্ন নাম্বার 3, ঘনত্ব কি, ঘনত্বের একক ও মাত্রা। আমরা পড়ি আগে ঘনত্ব কাকে বলে। কোন বস্তুর একক আয়তনে মোট ভরের পরিমাণকে ওই বস্তুর উপাদানের ঘনত্ব বলে। মানে আমরা যদি একটা বস্তু চিন্তা করি, ধরো আমরা এটা একটা বস্তু চিন্তা করলাম, এই বস্তুটার মধ্যে তার একটা নির্দিষ্ট আয়তন আছে, এই আয়তনের মধ্যে মোট ভরের পরিমাণকে এই নির্দিষ্ট আয়তনের বস্তুটার মধ্যে তো তার উপাদান থাকবে, এই উপাদানের নির্দিষ্ট ভর থাকবে, ওই ভরের টোটাল পরিমাণটাকে আমরা বলবো কি ওই বস্তুর ঘনত্ব। অর্থাৎ কোন বস্তুর ভর যদি m হয়, এই বস্তুটার ভরকে যদি আমি m দ্বারা প্রকাশ করি এবং আয়তন যদি v হয়, আয়তনকে যদি আমরা v দ্বারা প্রকাশ করি তাহলে ঘনত্ব হবে ρ = m/v। ρ = m/v। এইখানে রোটা হচ্ছে কি ঘনত্বকে রো দ্বারা প্রকাশ করা হয়। ঘনত্বকে কি দ্বারা প্রকাশ করা হয়, রো দ্বারা। এই চিহ্নটা হচ্ছে রো দ্বারা প্রকাশ করা হয়। এখন দেখো, ঘনত্বের একক হচ্ছে কেজি পার মিটার কিউব।
এই এম এম দ্বারা ভরকে বোঝাচ্ছে, ভরের একক হচ্ছে কেজি আর আয়তনের একক হচ্ছে মিটার কিউব। তাহলে আমরা এটাকে যদি একসাথে লিখি তাহলে লিখতে পারি কি কেজি পার মিটার কিউব। একইভাবে ঘনত্বের মাত্রা হচ্ছে এম এন ইনভার্স 3। এই ভরের মাত্রা হচ্ছে এম আর ভলিউম বা আয়তনের মাত্রা হচ্ছে মিটার কিউব এল কিউব। তাহলে আমরা লিখতে পারি এম এন ইনভার্স 3। তো শিক্ষার্থীরা আমরা একসাথে 3টা জ্ঞানমূলক প্রশ্ন আলোচনা করলাম। এরপরে আমরা আর্কিমিডিসের সূত্র এবং প্লবতা নিয়ে একসাথে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে এখন আর্কিমিডিসের সূত্র ও প্লবতা সম্পর্কে আলোচনা করব। শুরুতে আমরা আর্কিমিডিসের সূত্রটা একটু পড়ে দেখো। কোনো বস্তুকে স্থির তরল বা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে বস্তুটি কিছু ওজন হারায়। এই হারানো ওজন বস্তু দ্বারা অপসারিত তরল বা বায়বীয় পদার্থের ওজনের সমান। এখন এই আর্কিমিডিস সূত্রটা বোঝার জন্য আমরা এখানে একটা চিত্র আঁকলাম। এই চিত্রটা হচ্ছে একটি বায়ু তরলপূর্ণ পাত্র, যে পাত্রের মধ্যে একটা পাত্র প্রবেশ করানো হলো। বলছে কোনো বস্তুকে তরল বা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণরূপে, আমরা এই পাত্রটাকে সম্পূর্ণরূপে ওই পাত্রের মধ্যে নিমজ্জিত করলাম। নিমজ্জিত করার পরে এই বস্তুটা একটা ওজন হারায়, কারণ বস্তুর বাতাসে মানে পানিতে ডুবানোর আগে তার একটা ওজন থাকে। ভরের সাথে আমরা অভিকর্ষ ত্বরণ গুণ দিয়ে যেটা পাবো সেটা হচ্ছে বস্তুর প্রকৃত ওজন। ওই প্রকৃত ওজন থেকে বস্তুটাকে যখন এই তরলের মধ্যে সম্পূর্ণ ডুবানো হবে তখন তার থেকে কিছু ওজন হারায় যায়। এই হারানো ওজনটা হচ্ছে এই বস্তুটা ডুবানোর ফলে যে আয়তনটুকু দখল করছে, এই আয়তনের মধ্যে আগে পানি ছিল, ওই পানিটুকু কি হচ্ছে বস্তুর পাত্র থেকে উপচে পড়ে গেছে। কারণ ওই পানিটুকুর জায়গাটুকু দখল করছে কি পাত্রটা। এই যতটুকু পাত্রটা যতটুকু আয়তনের পানি, যে আয়তনের পানি দখল করছে, ওই আয়তনের ওজনটাই হচ্ছে বস্তু থেকে ওই ওজনটা হারায় যায়। অর্থাৎ বস্তু থেকে অপসারিত পানির ওজন, বস্তু কর্তৃক অপসারিত পানির ওজনটা হচ্ছে বস্তু থেকে হারিয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা বলছি যে অপসারিত তরল বা বায়বীয় পদার্থের ওজনের সমান। এখন আমরা দেখি প্লবতা কাকে বলে। একই চিত্র দিয়ে আমরা প্লবতাটাও বোঝার চেষ্টা করব। কোনো বস্তুকে যদি তরল বা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করা হয়, আমরা ধরো সম্পূর্ণ নিমজ্জিত করা হয়, তাহলে ওই বস্তু কর্তৃক একটি ঊর্ধ্বমুখী বল কাজ করে। আমরা যদি এই বস্তুটাকে, এই পাত্রের মধ্যে যদি একটা বস্তুকে সম্পূর্ণ নিমজ্জিত করার পরে নিচের দিক থেকে এই বস্তুটা উপরের দিকে একটা ঊর্ধ্বমুখী বল কাজ করে। তোমরা নিশ্চয়ই দেখেছো বাসার মধ্যে যদি তোমরা যদি একটা পানির পাত্রের মধ্যে যদি কোনো একটা বোতল বা কোনো কিছুকে যদি তোমার ডুবিয়ে দাও, দেখবা এটা উপরের দিকে উঠে যাচ্ছে। এটা হচ্ছে কি এই প্লবতার কারণে। এই বস্তু করে এটা ঊর্ধ্বমুখী বল কাজ করে, তাকেই বলবো প্লবতা। প্লবতা হচ্ছে F = যেহেতু ঊর্ধ্বমুখী বল, এটা হচ্ছে একটা বল, এই কারণে আমরা এটাকে প্লবতাকে F দ্বারা প্রকাশ করব। F = V/ρg। এই ভিটা হচ্ছে এই বস্তু কর্তৃক আয়তনটা, বস্তুর আয়তন, রো হচ্ছে পানির ঘনত্ব আর জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। তাহলে V/ρg হচ্ছে প্লবতার মান। আমি আবারও বলছি প্লবতাটা কি। প্লবতা হচ্ছে কোনো বস্তুকে যদি নিমজ্জিত করো, তরলে সম্পূর্ণরূপে নিমজ্জিত করো, এই বস্তু কর্তৃক উপর দিকে একটি লব্ধি বল, ঊর্ধ্বমুখী বল কাজ করবে, সেটাকে বলবো আমরা প্লবতা। শিক্ষার্থীরা, আমরা এখন প্রশ্ন নম্বর 6 প্যাসকেলের সূত্র নিয়ে আলোচনা করব। তো চলো দেখি আমরা প্যাসকেলের সূত্র কি বলে। একটি আবদ্ধ পাত্রে তরল বা বায়বীয় পদার্থের কোনো অংশের উপর বাইরে থেকে চাপ প্রয়োগ করলে সেই চাপ কিছুমাত্র না কমে তরল বা বায়বীয় পদার্থের সব দিকে সমানভাবে সঞ্চালিত হয় এবং তরল বা বায়বীয় পদার্থের সংলগ্ন পাত্রের গায়ে লম্বভাবে ক্রিয়া করে। তো শিক্ষার্থীরা, আমরা এই প্যাসকেলের সূত্রটা বোঝার জন্য এখানে একটা চিত্র অঙ্কন করেছি। মনে করি এটা একটা আবদ্ধ পাত্র। আবদ্ধ পাত্রের 1টা 2টা 3টা 4টা মুখছিদ্র। তো এই প্রথম মুখছিদ্রের মধ্যে ধরো আবদ্ধ পাত্রের উপর আমি 1 নিউটন বল প্রয়োগ করলাম, আর এই মুখছিদ্রের ক্ষেত্রফল হচ্ছে 1 মিটার স্কয়ার। তো 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলের উপর 1 নিউটন বল প্রয়োগ করলে তার উপর একটা চাপ উৎপন্ন হবে বা চাপের উদ্ভব হবে। সেই চাপটা হবে P = F/A, অর্থাৎ F এর মান হচ্ছে 1 নিউটন আর চাপ হচ্ছে A এর মান হচ্ছে 1 মিটার স্কয়ার = 1 নিউটন পার মিটার স্কয়ার, অর্থাৎ 1 প্যাসকেল চাপ উৎপন্ন হলো। তাহলে প্রথম ছিদ্রমুখে 1 নিউটন বল প্রয়োগ করলে 1 প্যাসকেল চাপ উৎপন্ন হচ্ছে। প্যাসকেলের সূত্র বলে এই যে বাইরে থেকে যে বলটুকু প্রয়োগ করা হচ্ছে, যে বলের কারণে যে চাপ হচ্ছে, সেই চাপটা সব পাত্রের সব দিকে সমানভাবে সঞ্চালিত হবে। অর্থাৎ এই মুখছিদ্র বরাবর 1 প্যাসকেল, এখানেও 1 প্যাসকেল, এখানেও 1 প্যাসকেল, সব দিকে সমান চাপ কাজ করবে। আবার এই চাপটা পাত্রের গায়ের সাথে লম্বভাবে ক্রিয়া করবে।
তো শিক্ষার্থীরা তাহলে আমরা প্যাসকেলের সূত্রটা খুব ভালোভাবে বুঝতে পারছি আশা করছি। এখন আমরা স্থিতিস্থাপকতা নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা আমরা তাহলে এখন স্থিতিস্থাপকতা কি সেটা নিয়ে আলোচনা করব। আগে দেখো স্থিতিস্থাপকতা কাকে বলে আমরা একটু পড়ি। কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হলে তখন ওই বস্তুর ভেতরে একটা বিকৃতি ঘটে এবং এই বিকৃতির জন্য ওই বস্তুর মধ্যে একটা পাল্টা বলের সৃষ্টি হয় যা বস্তুটিকে বিকৃতির অবসান ঘটিয়ে পূর্বের অবস্থায় নিয়ে আসে। পদার্থের এই ধর্মের নাম হচ্ছে স্থিতিস্থাপকতা। অর্থাৎ বাহ্যিক বলের প্রভাবে বস্তুতে সৃষ্ট বিকৃতি প্রতিরোধী ধর্মই হলো স্থিতিস্থাপকতা। আমরা একটু বোঝার চেষ্টা করি। ধরো আমি যদি এখানে একটা স্প্রিং চিন্তা করি, চিন্তা করলাম, এটা ধরো একটা স্প্রিং এর উপরে বল প্রয়োগ করা অর্থ হচ্ছে স্প্রিং এর মধ্যে যদি আমি এখানে একটা ব্লক বা একটা ভর ঝুলিয়ে দিই, তাহলে স্প্রিংটা কি হবে, এখানে এসে স্প্রিংটা একটু কি হয়ে যাবে, একটু লম্বা হয়ে যাবে। লম্বা হয়ে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে, অর্থ হচ্ছে স্প্রিংটার মধ্যে একটা বিকৃতি ঘটছে। আবারও বলছি, একটা স্প্রিং ধরো এটা স্বাভাবিক অবস্থায় আছে, সাম্যাবস্থায় আছে, স্প্রিং এর উপর একটা ভর ঝুলাই দিলাম, ঝুলাই দেওয়ার কারণে স্প্রিংটা কি হয়ে গেল, লম্বা হয়ে গেল। এখন এই ভরটাকে যদি স্প্রিং থেকে যদি আমি আবার সরিয়ে নিই, তখন কি হবে, স্প্রিংটা আবার কি হবে, এটা উপরের দিকে উঠে যাবে বা একদম উপরের দিকে উঠে যাবে, আবার একটা সময় এসে সাম্যাবস্থায় ফিরে আসবে বা পূর্বের অবস্থায় ফিরে আসবে। এছাড়াও যদি আমি আরেকটা চিন্তা করি যে কি একটা রাবারকে যদি আমি টেনে লম্বা করে নিই, এটাকে ছেড়ে দিলে নিজে নিজে আবার আগের জায়গায় চলে আসবে। এটাকে আর নিজে ধরে আবার আগের জায়গায় নিয়ে আসতে হবে না। স্প্রিংটাকে তদ্রুপ ধরে উপরের দিকে নিয়ে আসতে হবে না, নিজে নিজে উপরে উঠে চলে আসবে। অর্থাৎ এটার উপর ভর লাগানোর ফলে বস্তুটা স্প্রিংটা কি হচ্ছে, নিচের দিকে নেমে গেল। এই নিচে নামার কারণে এই বিকৃতি ঘটছে, এই বিকৃতির কারণে এটার উপরে বিটার ভিতরে একটা বলের সৃষ্টি হয়েছে। এই বলটা হচ্ছে তোমার এই যে পাল্টা বলের সৃষ্টি হয়, যা বস্তুটিকে বিকৃতির অবসান ঘটিয়ে, এই যে বিকৃতি ছিল এটা অবসান ঘটিয়ে আবার আগে পূর্বের অবস্থায় নিয়ে আসবে, এই অবস্থায় নিয়ে আসবে। এটাকে বলবো আমরা স্থিতিস্থাপকতা। অর্থাৎ বাহ্যিক বলের প্রভাবে বস্তুতে সৃষ্ট বিকৃতি প্রতিরোধী ধর্মই হচ্ছে স্থিতিস্থাপকতা। শিক্ষার্থীরা তাহলে আমরা এখন বিকৃতি নিয়ে আলোচনা করব। বিকৃতি কাকে বলে এবং বিকৃতি কি। দেখো এখন আমরা একটু পড়ি। কোন স্থিতিস্থাপক বস্তুর উপর বাহ্যিক বল প্রয়োগ করা হলে বস্তুর দৈর্ঘ্য আয়তনের পরিবর্তন ঘটে। একক দৈর্ঘ্যের বা একক আয়তনের এই পরিবর্তনকে আমরা বিকৃতি বলবো। অর্থাৎ L0 দৈর্ঘ্যের একটি বস্তুর উপর আমরা একটু বুঝি যে একটু আগে যেটা পড়াইছিলাম আমরা, যে একটা স্প্রিং দিয়ে আমরা সেটা দিয়ে আবার করতে চেষ্টা করি। ধরো এটা একটা স্প্রিং, এটা দৈর্ঘ্য হচ্ছে L0। অর্থাৎ স্প্রিংটা স্বাভাবিক অবস্থায় L0 দৈর্ঘ্য, মানে তার আদি দৈর্ঘ্য ছিল L0। এটার উপর যখন আমরা একটা বল প্রয়োগ করব তখন এই দৈর্ঘ্যটা বেড়ে ধরো একটু বেড়ে গেল, সেটাকে বললাম আমরা L। আবারও বলছি যে কোনো স্থিতিস্থাপক বস্তুর উপর বাহ্যিক বল প্রয়োগ করা হলে বস্তুর দৈর্ঘ্য ও আয়তনের পরিবর্তন ঘটে। আমরা দৈর্ঘ্য দিয়ে বোঝাচ্ছি, যার উপর যদি আমরা একটা বল প্রয়োগ করি সেটা আয়তনের দৈর্ঘ্যের পরিবর্তন হলো, দৈর্ঘ্যটা বেড়ে গেল। তাহলে সেটা হচ্ছে কি, একটা বিকৃতি। এই স্প্রিংটার হচ্ছে এখানে বিকৃতি হচ্ছে। তাহলে বিকৃতি সমান আমরা বলতে পারি যে নতুন দৈর্ঘ্য, মানে যেটা L, যে বিকৃতির পরে বল প্রয়োগ করার পরে যে দৈর্ঘ্যটা আসলো L মাইনাস L0, আদি দৈর্ঘ্যকে আবার L0 দ্বারা ভাগ দিলে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের বিকৃতি। শিক্ষার্থীরা তাহলে আমরা এখন দুটি জ্ঞানমূলক প্রশ্ন পড়ব। একটা হচ্ছে পীড়ন কি এর একক, এরপরে 10 নম্বর প্রশ্ন হচ্ছে হুকের সূত্র বিবৃতি করো। তাহলে আমরা শুরুতে পীড়ন কি এর এককটা নিয়ে আলোচনা করি। আমরা শুরুতে পড়ি, দেখো বাহ্যিক বলের প্রভাবে কোনো বস্তুর মধ্যে বিকৃতির সৃষ্টি হলে স্থিতিস্থাপকতার জন্য বস্তুর ভিতরে একটি প্রতিরোধ বলের সৃষ্টি হয়। এই প্রতিরোধকারী বলকে পীড়ন বলে। আমরা স্থিতিস্থাপকতার মধ্যে পড়েছিলাম একটা স্প্রিংকে যদি স্বাভাবিক অবস্থা থেকে যদি কোনো একটা বল প্রয়োগ করে যদি স্প্রিংকে দৈর্ঘ্য বৃদ্ধি করা হয়, তাহলে এই দৈর্ঘ্য বৃদ্ধিটাকে বলা হয় তার বিকৃতি। আর এই বিকৃতির জন্য তার ভিতরে একটা বলের সৃষ্টি হবে, ওই বলটা তাকে আবার পূর্বের অবস্থায় ফিরে নিয়ে আসবে। এটাই হচ্ছে কি না, পীড়ন। দেখো বাহ্যিক বলের প্রভাবে কোনো বস্তুর মধ্যে বিকৃতির সৃষ্টি হলে স্থিতিস্থাপকতার জন্য বস্তুর ভিতরে একটি প্রতিরোধমুখী বল সৃষ্টি হয়, যেটা তাকে পূর্বের অবস্থায় নিয়ে আসে, সেটাকে আমরা বলবো পীড়ন। অর্থাৎ এই ক্ষেত্রফলের কোনো বস্তুর উপর F বল যদি প্রয়োগ করা হয়, তাহলে বিকৃতির জন্য T প্রতিরোধ বল তৈরি হয়। টিটাকে আমরা প্রতিরোধ বল হিসেবে চিহ্নিত করব। সুতরাং পীড়ন ইকুয়াল টু T/A। আমরা জানি F/A, চাপকে আমরা F/A জানি। এখানে পীড়ন ইকুয়াল টু T/A, টিও একটা বল। তাহলে আমরা বুঝতে পারি যে পীড়নটা একটা
চাপের মতোই। সুতরাং আমরা পীড়নকে T/A দ্বারা প্রকাশ করতে পারি। পীড়ন যেহেতু চাপের মতোই, তাহলে পীড়নের একক যা, চাপের একক তা। সেক্ষেত্রে চাপের একক হলো নিউটন পার মিটার স্কোয়ার, তাহলে পীড়নের এককও নিউটন পার মিটার স্কোয়ার। এরপরে আমরা পড়ব হুকের সূত্র। দেখো, হুকের সূত্র হচ্ছে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন এবং বিকৃতি সমানুপাতিক। এখন স্থিতিস্থাপক সীমা বলতে কি বুঝি আমরা আগে একটু সেটা বোঝার চেষ্টা করি। স্থিতিস্থাপক সীমা হচ্ছে, যেমন একটা রাবারকে আমি যদি টানতে টানতে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত টানতে পারবো, এরপরে টানলে কিন্তু রাবারটা ছিঁড়ে যেতে পারে। যতটুকু পর্যন্ত টানলে রাবারটা ছিঁড়বে না, সর্বোচ্চ ওই বিন্দু পর্যন্ত কে আমরা বলবো তাকে স্থিতিস্থাপক সীমা। মানে যতটুকু পর্যন্ত টানলে ওই বস্তুটা ছিঁড়ে যাবে না বা আলাদা হয়ে যাবে না, সেটাকে বলবো আমরা স্থিতিস্থাপক সীমা। তো স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন ও বিকৃতি সমানুপাতিক। যত বেশি বিকৃতি হবে ততটুকু পীড়ন হবে, মানে প্রতিরোধমুখী বল তত তৈরি হবে। তাহলে বিকৃতি, একটা বস্তুকে দৈর্ঘ্য যত বেশি বৃদ্ধি করবা, সেটা তত তাড়াতাড়ি তার ভিতরে তত বেশি প্রতিরোধমুখী বল তৈরি হবে, যেটা তাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে সাহায্য করবে। তাহলে আমরা লিখতে পারি পীড়ন ইজ প্রপোর্শনাল টু বা সমানুপাতিক বিকৃতি। এই সমানুপাতিক চিহ্নের পরিবর্তে আমরা একটা সমান চিহ্ন দিলাম, আর এখানে একটা ধ্রুবক কাজ করবে, এখানে একটা ধ্রুবক লিখলাম ইনটু বিকৃতি। এই ধ্রুবকটা হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক। এই ধ্রুবককে আমরা বলবো স্থিতিস্থাপক গুণাঙ্ক। স্থিতিস্থাপক গুণাঙ্ক কি, এই সম্পর্কে আমরা পরের টপিকসে আলোচনা করব। শিক্ষার্থীরা, আমরা এখন স্থিতিস্থাপক গুণাঙ্ক কি সেটা নিয়ে এখন আলোচনা করব। তাহলে দেখো, প্রত্যেক পদার্থের পীড়ন ও বিকৃতির সাথে সম্পর্কযুক্ত একটা ধ্রুবক থাকে, সেই ধ্রুবকটির নাম হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক। এখন আসলে ধ্রুবকটা কি? ধরো, এখানে পীড়ন ইজ প্রপোর্শনাল টু বিকৃতি, আমরা হুকের সূত্রটা জানি। এখন আমরা যদি লিখি পীড়ন, এই প্রপোর্শনাল চিহ্নের পরিবর্তে একটা সমান চিহ্ন দিয়ে আমরা একটা ধ্রুবক দিলাম, ধ্রুবক গুণন বিকৃতি। তাহলে বিকৃতি এবং পীড়নের সাথে সম্পর্কিত একটা ধ্রুবক থাকে, এই ধ্রুবকটার নাম হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক। এবং স্থিতিস্থাপক গুণাঙ্কটাকে আমরা দুভাবে নির্ণয় করতে পারি, দুই রকম হতে পারে। ধরো, আমি যদি দৈর্ঘ্যের ক্ষেত্রে চিন্তা করি, দৈর্ঘ্যের ক্ষেত্রে পীড়নটা হয় কি, তখন একটা টান খাবে, বল প্রয়োগ করলে সেটা হবে T/A। এটা হচ্ছে এটা পীড়ন ইকুয়াল টু, এই যে ধ্রুবক চিহ্নটা হচ্ছে এখানে y হবে, আর এই বিকৃতিটা হবে L - L0/L0। এখানে L হচ্ছে আদি দৈর্ঘ্য, L হচ্ছে শেষ দৈর্ঘ্য, চূড়ান্ত দৈর্ঘ্য, আর এখানে L0 হচ্ছে আদি দৈর্ঘ্য। আর এই ওয়াইটা হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক। এটাকে বলা হয় ইয়াং মডুলাস। ইয়াং মডুলাসটা বিভিন্ন পদার্থের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন রকম হয়ে থাকে। ইয়াং মডুলাসের মানটা বিভিন্ন পদার্থের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। এটা তো আমরা দৈর্ঘ্যের ক্ষেত্রে দেখলাম। দৈর্ঘ্যের ক্ষেত্রে ইয়াং মডুলাস, স্থিতিস্থাপক গুণাঙ্কটা হচ্ছে ইয়াং মডুলাস। আর আমি যদি এখন আয়তনের ক্ষেত্রে চিন্তা করি, আয়তনের ক্ষেত্রে, তাহলে পীড়নটা হবে সবসময় চাপের উপর ডিপেন্ড করবে। তাহলে আমরা এটাকে পি দ্বারা প্রকাশ করতে পারি, চাপ ইকুয়াল টু, এখানে এই ইয়াং মডুলাসটা এখানে হয়ে যাবে ভি মাইনাস V0/V0। এখানে ভিটা হচ্ছে বাল্ক মডুলাস। তাহলে স্থিতিস্থাপক গুণাঙ্কটা দৈর্ঘ্যের ক্ষেত্রে হয় y ইয়াং মডুলাস, এবং আয়তনের ক্ষেত্রে হয় বাল্ক মডুলাস। তাহলে আমরা স্থিতিস্থাপক গুণাঙ্ক সম্পর্কে পড়লাম। এখন আমরা প্লাজমা কি সেটা সম্পর্কে পড়ব। তো শিক্ষার্থীরা, আমরা এখন প্লাজমা কি সেটা নিয়ে আলোচনা করব। একটু দেখো, প্লাজমা হচ্ছে পদার্থের চতুর্থ অবস্থার নাম হচ্ছে প্লাজমা, যা অতি উচ্চ তাপমাত্রা আয়নিত গ্যাস। প্রায় কয়েক হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্লাজমা অবস্থার উৎপত্তি হয়। প্লাজমা কণাগুলো তড়িৎ পরিবাহী। শিক্ষার্থীরা, আমরা নিশ্চয়ই জানি পদার্থ নরমালি তিন অবস্থা থাকতে পারে, কঠিন, তরল এবং বায়বীয় পদার্থ। এবং তিন অবস্থার পরবর্তী একটা অবস্থা হচ্ছে প্লাজমা অবস্থা। তা আমরা নরমালি কঠিন অবস্থায়, পদার্থ যখন শক্ত থাকে তখন এটাকে আমরা কঠিন অবস্থা বলি। যখন পদার্থের উপর তাপ প্রয়োগ করা হয় সেটা তরলে পরিণত হয়। যখন আরো বেশি তাপ প্রয়োগ করা হয় তখন সেটা গ্যাসে পরিণত হয় বা এই ব্যবস্থায় পরিণত হয়। তো যে তাপমাত্রা গ্যাসে পরিণত হয় সেটাকে নরমালি আমরা 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বলতে পারি পানির ক্ষেত্রে। পানির ক্ষেত্রে যদি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়, সেক্ষেত্রে আমরা সেটাকে বায়বীয় বলতে পারি।
যখন এই তাপমাত্রা কয়েক হাজার গুণ বেড়ে যাবে, কয়েক হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দেওয়া হবে, তখন সেটাকে আর বায়বীয় আর বলতে পারবো না, সেটাকে আমরা বলবো প্লাজমা অবস্থা। প্লাজমা অবস্থায় গ্যাসের কণাগুলো আয়নিত অবস্থায় থাকবে এবং কি সেগুলো কি হবে, তড়িৎ পরিবাহী হবে। শিক্ষার্থীরা, আমরা ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে আসছি। আমরা আজকে রিভিশন ক্লাসে জ্ঞানমূলক প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি। জ্ঞানমূলক প্রশ্ন যদিও অনেক ছোট প্রশ্ন, কিন্তু আমি একটু ডিটেলসে আলোচনা করার কারণ হচ্ছে তোমরা যাতে বিষয়গুলো ভালোভাবে বুঝতে পারো। পরীক্ষার সময় তোমরা এত ডিটেলসে না লিখেও, ছোট করে লিখলেও, মূল কথাটা লিখলেও তোমাদের কিন্তু তোমরা নাম্বার পাবে। তো আশা করছি তোমরা খুব ভালোভাবে ক্লাসটা এনজয় করতে পারছো। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সুস্থ জীবন অতিবাহিত করবা, বাসা অবস্থান করবা। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।